আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা কভার করতেছিলাম। সো আজকে হচ্ছে এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা সলভ করব, সেটা হচ্ছে এনথালপি। এনথালপি আমাদের অনেক কাজে লাগে। যেই ২টা পয়েন্ট বা যেই ৩টা এনথালপি সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা আমরা এখানে পড়ব। যদিও চ্যাপ্টার 4 কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 4 এ তাপ রসায়ন নামে একটা সেগমেন্ট আছে। ওইখানে তোমাদের এনথালপি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা আছে। বাট এইখানে আমার ৩টা এনথালপি লাগবে। দ্রবণীয় হবে কি হবে না, দ্রবণীয়তার শর্ত, এই রিলেটেড আলাপ আলোচনা বা এই রিলেটেড ব্যাখ্যার জন্য। দ্যাটস ওয়াই আমরা এইখানে এনথালপিটা পড়ব। সো চলো আমরা শুরু করি। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? সো দেখো, ল্যাটিস এনথালপি এই জিনিসটা খুবই সহজ। আমি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝে যাবা বলতে কি জিনিসটা সহজে বুঝবা। ধরো আমি তোমাকে যদি বলি সোডিয়াম প্লাস গ্যাসিয়াস অবস্থায় প্লাস Cl মাইনাস, এটা গ্যাসিয়াস অবস্থায়, ঠিক আছে? এরকম হলো। তাহলে এখন এটা কি তৈরি হবে? সো তুমি কিন্তু জানো যে ভাইয়া সোডিয়াম প্লাস আর Cl মাইনাস আয়ন মিলে আমরা কিন্তু জানি এখানে সোডিয়াম ক্লোরাইড সলিড একটা বন্ধন, মানে একটা যৌগ তৈরি হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, যৌগ তৈরি হয়। একইভাবে ধরো আমি তোমার যদি বলি পটাশিয়াম প্লাস, এটা গ্যাসিয়াস, প্লাস Cl মাইনাস, এটাও কি ভাইয়া গ্যাসিয়াস। তাহলে এইখানে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড, এটার ভৌত অবস্থা কি? সলিড। এখন এইখানে ভাইয়া ল্যাটিস এনথালপির ব্যাপার স্যাপার কি সেটা যদি একটু বলি, তোমাদেরকে একটু খেয়াল করে দেখো। আমরা এইখানে তোমাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, ১ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্যাসিয়াস আয়ন নিছি। খেয়াল করে দেখছো তোমরা? তুমি বলবা হ্যাঁ ভাই আমি দেখতেছি গ্যাসিয়াস আয়ন নিছেন। দেখো তুমি প্রত্যেকটার ভৌত অবস্থা খেয়াল করো, এখানে এটা হচ্ছে গ্যাস। প্রত্যেকটার ভৌত অবস্থা খেয়াল করলে তুমি বুঝে যাবা প্রত্যেকটার ভৌত অবস্থা হচ্ছে এখানে গ্যাস। সো দেখো এখানে হচ্ছে গ্যাস, তারপর তুমি যদি এখানে খেয়াল করো এখানে হচ্ছে গ্যাস, এখানেও কি আয়নগুলা সবার কি গ্যাস নিছে। আচ্ছা, গ্যাসিয়াস আয়ন নিছেন ভাই, বুঝলাম। ২ নাম্বার কি পয়েন্টটা আপনি আমাকে বোঝাচ্ছেন? ২ নাম্বার যে পয়েন্টটা বোঝাবো সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এখানে যে ক্যালাসটা হয়েছে ক্যালাসটার ভৌত অবস্থা কি? সলিড। এখানে যে যৌগটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সলিড। তাহলে এখানে কি বলবো? সলিড। সলিড ক্যালাস বলে, আমরা আপাতত ক্যালাসই বলি। সলিড যৌগ বলতে পারো, সলিড কম্পাউন্ড বলতে পারো, বাট আমরা এখানে সলিড ক্যালাস বলতেছি সংজ্ঞার স্বার্থে। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করো, একটা গ্যাসিয়াস আয়ন, এটাও গ্যাসিয়াস আয়ন, এটা কি আয়নীকরণ শক্তির মাধ্যমে তৈরি হয় না? সোডিয়াম প্লাস, মনে করে দেখো, আয়নীকরণ শক্তির মাধ্যমে কিন্তু তৈরি হয়। এটা কি আয়নীকরণ শক্তির মাধ্যমে তৈরি হয়? এটা কি আয়নীকরণ শক্তির মাধ্যমে তৈরি হয়? এটাও কি আয়নীকরণ শক্তির মাধ্যমেই তৈরি হয়, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, দুইটাই আয়নীকরণ শক্তি। আর এটা কি আয়নীকরণ না? ভুল বললাম, এটা কিন্তু ইলেকট্রন আসক্তি। এটা কি? এটা ইলেকট্রন আসক্তি, এটা আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, এই যে দুইটা ব্যাপার, এখানে ইলেকট্রন কোথায় যায় আসে? তুমি বলবা অসীমে। কোথায় যায় আসে? অসীমে। তাহলে তোমার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, অসীম, ইনফিনিটি পজিশন, ইনফিনিটি পজিশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো এই 3টা পয়েন্টকে যদি তুমি ফিক্স করে ফেলতে পারো, তাহলে মোটামুটি তুমি ল্যাটিস এনথালপিকে ডিসাইড করতে পারবে। তাহলে সংজ্ঞাটা কি বলবো? অসীম থেকে, ভালো করে শুনো, অসীম থেকে প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় আয়নকে একত্রিত করে কঠিন ক্যালাস তৈরির সময় যেই শক্তি নির্গত হয়, আবার বলতেছি, অসীম থেকে প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় আয়নকে একত্রিত করে ১ মোল কঠিন আয়নিক ক্যালাস তৈরির সময় যেই শক্তি নির্গত হয়, আবার বলতেছি নির্গত হয়, নির্গত, নির্গত এই কথাটার মানে কি? শক্তি নির্গত। একটু বুঝো তো, শক্তি নির্গত। যারা ক্লাসটা করতেছো তারা একটা কাজ করো, তোমরা একটু ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে আমাকে একটু জানাও যে শক্তি নির্গত এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? তাহলে তুমি বলবো ভাইয়া শক্তি যদি নির্গত হয় তাহলে সেটা তাপ উৎপাদী হয় এবং ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ হবে। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় ভাইয়া এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান কত, এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান কত, বা মানের আগের কথা হচ্ছে এটার চিহ্ন কি হবে? তুমি বলবো হ্যাঁ নেগেটিভ হবে। এটার চিহ্ন কি হবে? এটার চিহ্নও নেগেটিভ হবে, কারণ এখানে শক্তি নির্গত হয়। তাহলে ল্যাটিস এনথালপি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক, মানে তাপ উৎপাদী নাকি তাপ হারি? এটা কিন্তু তাপ উৎপাদী, ডেল এইচ নেগেটিভ, এটার মানে কি? তাপ উৎপাদী, তার মানে এক্সোথার্মিক, ইংলিশটা হচ্ছে এক্সোথার্মিক। সো এইখানে তোমাকে যদি বলা হয় ল্যাটিস এনথালপি, এটা কি হবে? এক্সোথার্মিক।
এক্সোথার্মিক। সো আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে ল্যাটিস এনথালপি জিনিসটা কি। ল্যাটিস এনথালপি জিনিসটা হচ্ছে অসীম অবস্থান থেকে প্রয়োজনীয় সংখ্যক গ্যাসীয় আয়নকে একত্রিত করে কঠিন আয়নিক ক্যালাস তৈরির সময় যে শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ল্যাটিস এনথালপি, এবং এখানে শক্তি নির্গত হবে এবং এটা তাপ উৎপাদী প্রক্রিয়া হবে 100%। জিনিসটা এইভাবে চিন্তা করো, একটা কলম আর কলমের যে ক্লিপ আছে, সো তুমি যখন কলমের ক্লিপটাকে কলমের মধ্যে অ্যাটাচ করো, তখন যখন কলমের ক্লিপটা তুমি অ্যাড করো তখন কিন্তু কলমের ক্লিপের মলিকিউলস আর কলমের মলিকিউলস একসাথে কানেক্ট হয় এবং সংঘর্ষ হয়। সংঘর্ষ বা ঘর্ষণ হয়, ঘর্ষণে কি হয়? তাপ উৎপন্ন হয়। সো মনে রাখবা, যখনই তুমি কোনো একটা বন্ধন গঠন করবা এটা তাপ উৎপাদী প্রক্রিয়া। বাট একটা বন্ধন ভাঙবা, ধরো তুমি এটারই ভাঙতে চাচ্ছ, ভাই তোমাকে ফোর্স দিতে হবে, তোমাকে বাইরে থেকে ইনপুট দিতে হবে। তাহলে ভাঙন হচ্ছে তাপ হারি প্রক্রিয়া আর গঠন হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। এটা মনে রাখবা, গঠন উৎপাদী, ভাঙন হারি। সো ল্যাটিস এনথালপি আমাদের মোটামুটি ডান। ওকে ওকে, সো আমরা ল্যাটিস এনথালপি বুঝে গেলাম। সো এই তিনটা জিনিস কিন্তু আমার খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমার মোটামুটিভাবে শর্ত। ক্লিয়ার ভাইয়ারা? সবার ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এবার আসো আমরা পড়বো হাইড্রেশন এনথালপি। ওকে, সো হাইড্রেশন এনথালপি কি বলে আমি আগে এক্সাম্পল লিখি, তাহলে তোমরা বুঝে যাবা। যেরকম ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম প্লাস, এটা গ্যাস, প্লাস পানি, এটা হচ্ছে লিকুইড, তাহলে এখানে কি হয়ে যাবে? তুমি বলবো ভাই এটা খুবই সহজ কথাবার্তা, এটা হয়ে যাবে অ্যাকুয়াস। বুঝো? হ্যাঁ ভাই বুঝি। তাহলে এই যে দেখো আয়নকে তুমি পানিতে দ্রবীভূত করতেছো, সোডিয়াম প্লাস অ্যাকুয়াস হচ্ছে। এই জিনিসটা তোমরা 9-10-এ দেখছিলা, আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। তুমি মনে করো সোডিয়াম প্লাস, এইখানে তুমি এরকম পানির অণু আঁকছিলা, 6টা পানির অণু আঁকছিলা। তোমাদের মনে থাকলে পানির অণুর আকার কিন্তু ভি শেপ। আমরা কিন্তু শঙ্করায়ন যখন পড়ছি বা পড়ে ফেলছে কিনা আমি জানি না, তোমরা দেখছো কিনা। সো যদি না দেখো, শঙ্করায়ন যখন দেখবা তখন বুঝবা 2, 4, এই যে 6টা পানির অণু নিলাম। হ্যাঁ, সো এখানে যদি চিহ্নগুলা দাও তাহলে বুঝে যাবা। সোডিয়াম তো প্লাস, এখানে অক্সিজেনের উপর কি মাইনাস, এইখানে অক্সিজেনের উপর কি মাইনাস, এখানে অক্সিজেনের উপর কি মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস। তুমি দেখো সোডিয়াম প্লাস আয়নকে তুমি কি করতেছো? তুমি বলবো ভাই আমি এখানে সোডিয়াম প্লাস আয়নটাকে পানির অণু দিয়ে চারপাশ দিয়ে, এই যে ভাই দেখেন, এই যে ভাই এরকম একটা সিনারিও দাঁড় করাতেছি, সোডিয়াম প্লাস আয়নকে পানির অণু দিয়ে আবদ্ধ করে ফেলতেছো। তাহলে এই যে ব্যাপারটা হইতেছে, তাহলে সোডিয়াম প্লাসের একটা অ্যাকুয়াস সলিউশন হইতেছে। এই যে পুরো ব্যাপারটা, এটাই হচ্ছে হাইড্রেশন। এটাই হচ্ছে হাইড্রেশন। যদিও এখানে দ্রবণীয়তার ব্যাপার স্যাপার আছে, বাট মোটামুটিভাবে একটা আইডিয়া এখানে পাইছো, তুমি 9-10 এটা দেখছিলা। সো সহজ ভাষায় হাইড্রেশন জিনিসটা কি? তো তুমি বলবা ভাইয়া একটা আয়নকে পানিতে দ্রবীভূত করব, যে শক্তি নির্গত হবে, এখানেও কি হবে? শক্তি নির্গত হবে, শক্তি নির্গত হবে। তাহলে শক্তি নির্গত মানে কি? এক্সোথার্মিক। তাহলে এটা এক্সোথার্মিক। এক্সোথার্মিকের বাংলা আমি অলরেডি বলছি, এক্সোথার্মিকের বাংলা হচ্ছে তাপ উৎপাদী। তাহলে এখানে ডেল্টা এইচ, এখানেও কি হবে? নেগেটিভ হবে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া হাইড্রেশন এনথালপি ডেল্টা এইচ, এখানে ছোট্ট করে এখানে এইচ দেওয়া হয়, এইচ দিয়ে কি বোঝায়? হাইড্রেশন। তাহলে এটার অ্যান্সার এখানে কি হবে? নেগেটিভ হবে। তাহলে তোমার মাথায় আগের পেজে দেখছো মনে হয় ডেল্টা এইচ, দেখো সাবস্ক্রিপ্টে ছোট্ট করে এল আছে, এই এল দিয়ে কি বোঝায়? ডেল্টা এইচ, এখানে ছোট্ট করে এল আছে, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ল্যাটিস। এখানে অ্যান্সার কি হবে? এখানেও অ্যান্সার কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? সো আমরা দুইটা এনথালপি পড়লাম, একটা পড়লাম ল্যাটিস এনথালপি আর একটা পড়লাম হাইড্রেশন এনথালপি। সো হাইড্রেশন এনথালপি জিনিসটা হচ্ছে যে গ্যাসিয়াস অবস্থায় যে আয়নটা আছে সেটাকে তুমি পানিতে দ্রবীভূত করে অ্যাকুয়াস অবস্থা অ্যাচিভ করবা। এইখানে যে শক্তি নির্গত হবে সেটাই হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি। এই ক্ষেত্রে ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ হবে। তুমি যদি চাও আরও কিছু লিখতে পারো, আরও কিছু এক্সাম্পল চাই, হ্যাঁ চলো করি। ধরো পটাশিয়াম প্লাস, এটা গ্যাসিয়াস অবস্থায়, এটা পানিতে তুমি দ্রবীভূত করবা লিকুইড অবস্থায়, এখানে হয়ে যাবে কে প্লাস, এটা হয়ে যাবে অ্যাকুয়াস। তাহলে এইখানেও ডেল্টা এইচ কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। বুঝি আশা করি? হ্যাঁ ভাইয়া বুঝি। সেমভাবে তুমি যদি চিন্তা করো Cl মাইনাস, এটা গ্যাস, প্লাস H2O, এটা হচ্ছে লিকুইড, ইকুয়াল Cl মাইনাস, এটা হয়ে যাবে অ্যাকুয়াস। এটার ক্ষেত্রেও ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ। ডেল্টা এইচ কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা, সো মোটামুটি আমাদের ডেল্টা এইচ, এল বলতে ডেল্টা এইচ এটা কিন্তু হাইড্রেশন, আর এল বলতে ল্যাটিসটা বোঝায়। এখন আমরা পড়বো হচ্ছে দ্রবণ এনথালপি। সো দ্রবণ এনথালপি জিনিসটা কি? খুবই সহজ, আগের মতো আমি যদি এক্সাম্পলটা দিই তাহলেই বুঝে যাবে।
সো দ্রবণ এনথালপি জিনিসটা কি? দ্রবণ এনথালপি জিনিসটা হচ্ছে, ধরো একটা আয়নিক কম্পাউন্ড mx, এটা সলিড অবস্থায় আছে। এটা কি কম্পাউন্ড ভাই? এটা একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড, আয়নিক যৌগ। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগ। কোন অবস্থায় আছে ভাই? সলিড অবস্থায় আছে। কোথায় আছে? সলিড। এটাকে তুমি পানিতে দ্রবীভূত করবা। পানিতে দ্রবীভূত করলে কি হবে? পানিতে দ্রবীভূত করলে কি হবে? পানিতে দ্রবীভূত করলে তুমি বলবা ভাইয়া এটা তো খুবই সহজ, m প্লাস এটা অ্যাকুয়াস অবস্থা প্রাপ্ত হবে প্লাস x মাইনাস অ্যাকুয়াস অবস্থা প্রাপ্ত হবে। ভাই এটাই হচ্ছে হাইড্রেশন এনথালপি। ভাই একটু mx না দিয়ে বুঝায়া আপনি যদি আমাকে একটু সহজ কোনো এক্সাম্পল দেন তাহলে আমার জন্য খুব সহজ হয়। চলো করি, সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো, ধরো আমি তোমার যদি বলি সোডিয়াম ক্লোরাইড সলিড, তাহলে কি হবে? তুমি বলবো ভাই এটা তো খুবই সহজ, এটা পানির সাথে বিক্রিয়া হবে H2O। পানি তো লবণকে দ্রবীভূত করে, এটা আমরা জানি। হ্যাঁ, দ্রবীভূত করে, এবং পানিতে লবণ দ্রবীভূত হয়ে কি হয়? সোডিয়ামের অ্যাকুয়াস আয়ন হয়ে যায়, আর এখানে কি হয়ে যায়? Cl মাইনাসের অ্যাকুয়াস আয়ন হয়ে যায়। দেখো এটাই লিখছি এখানে, এটাই হচ্ছে দ্রবণ এনথালপি। ধরো তোমাকে আমি এবার বললাম পটাশিয়াম ক্লোরাইড, অবশ্যই সেটা কি হইতে হবে? আয়নিক যৌগ হইতে হবে, নাহলে কিন্তু হবে না। পানি, এটা হচ্ছে লিকুইড, সোডিয়াম প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস। হ্যাঁ, এবার আমি যদি বলি সিলভার ক্লোরাইড সলিড প্লাস H2O লিকুইড, এখানে কি হবে? Ag প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস। ভাই ঠিক আছে সব? ঠিক আছে না ভাই? ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই। কি ঠিক নাই ভাই? আল্লাহ কি কোন ভাই? এইটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা এভাবে ভাঙে না, এটা এভাবে ভাঙে না। সিলভার ক্লোরাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তোমরা কিন্তু জানো। দ্রবণে সিলভার ক্লোরাইড কিভাবে থাকে? অদক্ষিপ্ত অবস্থায় থাকে। তাহলে সবাই কিন্তু দ্রবণীয় হবে না। এই যে একটা ব্যাপার, দ্রবণীয় হবে হবে না ভাই, বুঝবো কিভাবে? এইটার জন্যই ভাইয়া তোমাদেরকে আমি এই তিনটা এনথালপি পড়াইছি, ঠিক আছে? সো চলো আমরা একটু গ্রাফিক্যালি এই জিনিসটা, তিনটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। বাট একটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু দ্রবণ এনথালপি, এই জন্য সাবস্ক্রিপ্টের নিচে ছোট্ট করে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। তাহলে তুমি কয়টা এনথালপি পড়লা? কয়টা এনথালপি পড়লা? একটা এনথালপি পড়লা ডেল্টা এইচ এল ল্যাটিস, আর এটা পড়লা ডেল্টা এইচ এইচ হাইড্রেশন, আর এটা পড়লা ডেল্টা এইচ এস দ্রবণ এনথালপি। হ্যাঁ, এই যে তুমি তিনটা এনথালপি পড়লা, তিনটা এনথালপি কি একরকম একই জিনিস ভাইয়া? উত্তর হচ্ছে না, এরা এক জিনিস না, অবশ্যই এরা আলাদা আলাদা। সো তিনটা এনথালপিকে আমরা একসাথে এখন সাম আপ করবো। চলো তিনটা এনথালপিকে আমরা একসাথে সাম আপ করবো, চলো করি, চলো চলো একসাথে সাম আপ করি। আমরা একটা নর্মাল কম্পাউন্ড নিয়ে কাজ করি। ধরো আমি এইখানে mx এটাকে সলিড আকার নিলাম। আচ্ছা এইভাবে না নিয়ে এইভাবে নিয়ে আসতে, m প্লাস এটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায়, এটা ক্যাটায়ন, প্লাস x মাইনাস এটাও ধরো গ্যাসিয়াস অবস্থায় নিলাম। তাহলে এরা মিলে কি হয়ে যাবে? এরা মিলে কি হয়ে যাবে? তো গ্যাসিয়াস অবস্থায় দুটা ক্যাটায়ন আছে, তাহলে এইখানে এটা কি হয়ে যাবে? mx এটা কি হয়ে যাবে? সলিড। কি হয়ে যাবে? সলিড। হবে না ভাইয়া? হ্যাঁ হবে। এবার তুমি একটু চিন্তা করো, এটা m প্লাস গ্যাস আবার x মাইনাস গ্যাস, তাহলে দুইটা গ্যাসিয়াস অবস্থায় আয়ন সলিড হয়েছে। এই তাপটারে আমরা কি তাপ বলি? তো তুমি বলবা ভাই চলেন দেখে আসি, আপনি তো আমার পড়াইছেন। দুইটা গ্যাসিয়াস অবস্থায় আয়ন যদি সলিড হয়ে যায় তাহলে সেটাকে আপনি বলেন ল্যাটিস এনথালপি। তাহলে এটাকে কি বলবেন ভাই? এটাকে আপনি বলবেন ল্যাটিস এনথালপি। তাহলে এইখানে আপনি কি লিখবেন? ডেল্টা এইচ এল লিখবেন। হয়েছে ভাই? হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। এবার 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 চিন্তা করো, এবার আমরা এইখানে একটু ছোট্ট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এইখানে পানি দিব। কি দিবেন ভাই? পানি দিব, পানি যোগ করব। পানি প্লাস H2O লিকুইড। তাহলে এবার কি হবে? তাহলে তুমি বলবা ভাই m প্লাস গ্যাসিয়াস এটা পানিরে পাইলে কি হয়ে যাবে? তুমি বলবো ভাই এটা তো সহজ, m প্লাস এটা হয়ে যাবে অ্যাকুয়াস, আবার x মাইনাস গ্যাস এটা যদি পানিকে পায় তাহলে কি হয়ে যাবে? x মাইনাস অ্যাকুয়াস। হবে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া হবে। তুমি কিন্তু এটা একটু করছিলা, একটু আগে করছিলা। দেখো এই দেখো m প্লাস গ্যাস পানিরে পাইছে m প্লাস অ্যাকুয়াস, x মাইনাস গ্যাস পানিরে পাইছে x মাইনাস অ্যাকুয়াস হয়ে গেছে। আশা করি বুঝতেছি যে যখন ক্যাটায়ন পানিরে পায় তখন অ্যাকুয়াস অবস্থা হয়, অ্যানায়ন পানিরে পায় অ্যাকুয়াস অবস্থা হয়। এটাই আমি লিখছি, এটাই আমরা কি তাপ বলি? খেয়াল করে দেখো এটা কোথায় লিখছিলাম? এটা লিখছিলাম হাইড্রেশন। কোথায় লিখছিলাম? হাইড্রেশন। তাহলে এই তাপটারে আমরা কি বলবো এখন? এটা আমরা বলবো হাইড্রেশন এনথালপি। তাহলে ডেল্টা এইচ এইচ এটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। তাহলে ল্যাটিস এনথালপি পাইলাম, আর কি পাইলাম? হাইড্রেশন এনথালপি পাইলাম, তাই না? এই দুইটা জিনিস আমি পেয়ে গেলাম।
এবার তোমার যদি আমি জিজ্ঞেস করি তুমি কিন্তু বলতে পারবা এইখান থেকে এইখানে আসতে পারবো না, তুমি বলবো আল্লাহ, এটা তো খুবই সহজ ভাই, আপনি সলিড অবস্থা থেকে অ্যাকুয়াস অবস্থা তো খুবই সহজ, কি করবেন পানি মেরা দেন তাহলেই হয়ে যাবে, কি করবেন পানি মেরা দেন, হ্যাঁ পানি মেরা দিই, চলো পানি, হ্যাঁ সো পানি দেও, পানি H2O, এটা হচ্ছে লিকুইড। তাহলে এই তাপটারে তুমি কি বলবা, তো তুমি বলবা সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, ভাই আপনি শিখাইছেন সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, সলিড থেকে, ও এটা তো হয় না, এটা হয় না, বাট সলিড থেকে অ্যাকুয়াস হয়েছে, এই দ্রবণ তাপটারে মানে এই তাপটারে কি বলে দ্রবণ এনথালপি। তাহলে এটা আমরা কি বলবো দ্রবণ এনথালপি। তাহলে ডেল্টা HS হয়েছে, এটাও ক্লিয়ার? হ্যাঁ ভাই এটাও ক্লিয়ার, বুঝে গেছে, এটুকু এ সহজ ছিল মানে সংজ্ঞাটাই আপনি এখানে ইন্ট্রোডিউস করছেন আমার লাইফের সাথে। এক্স্যাক্টলি ভাই, তুমি যে সংজ্ঞাটা শিখছো সেই সংজ্ঞাটাই আমি তোমার লাইফের সাথে ইন্ট্রোডিউস করছি। এখন আমরা তো ভেক্টর পড়ে ফেলছি না? হ্যাঁ ভাই ভেক্টর পড়ছেন, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র তোমরা পড়ছো? হ্যাঁ ভাই ত্রিভুজ সূত্র পড়ছি তো, এটা আহামরি কি, ত্রিভুজ সূত্র পড়াইছি তো, স্যাররা পড়াইছে আমিও পড়ছি। হ্যাঁ ধরো আমি এভাবে বুঝাই, ধরো এখানে আছে এ, এখানে আছে বি, হ্যাঁ তারপর বি থেকে তুমি কোথায় আসছো, বি থেকে আসছো কোথায় সিতে, হ্যাঁ কোথায় আসছো সিতে, তাহলে এ থেকে সিতে আসা আর বি থেকে সিতে, এই যে দেখো এরকম একটা কাহিনী, তোমরা ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র পড়ছো, তাহলে এ থেকে বি আর বি থেকে সিতে আসা, যে কথা এ থেকে সিতে আসা একই কথা, এটা কি জানো ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র? দুইটা বাহু একদিকে, বিপরীত বাহু তার বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে। মনে করে দেখো ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র মনে পড়ে? হ্যাঁ যদিও এটা ত্রিভুজ সূত্র না, বাট তোমাদেরকে আমি ত্রিভুজ সূত্র দিয়ে বুঝাইতেছি। তাহলে এখান থেকে আমি যদি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র ইন্ট্রোডিউস করতে চাই তোমার লাইফে, আমি কি করতে পারি জানো? তুমি বলবো ভাইয়া ডেল্টা HL এটা যোগ করবেন, সেই সাথে আপনি যোগ করবেন ডেল্টা HS, এটা যোগ করবেন, আর কি যোগ করবেন, আর এইটা সমান আপনি লিখে ফেলবেন ডেল্টা H, ডেল্টা H লিখে ফেলবেন তিনটা। তাহলে এখন এর থেকে কি লিখতে পারি? সো আমরা কি লিখতে পারি? তুমি বলবো ভাই খুবই সহজ জিনিসপত্র, আপনি লিখবেন ল্যাটিস প্লাস ডেল্টা HS ইকুয়াল কি লিখবেন ডেল্টা H লিখলেন? হ্যাঁ ভাই লিখে ফেললাম, এই যে দেখো ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র চলে আসছে। তাহলে এখান থেকে আমরা আরেকটু আগাই, দেখো ডেল্টা HS ইকুয়াল ডেল্টা বড় হাত H মাইনাস ডেল্টা HL। এই যে দেখো ভাইয়া আমার একটা ফর্মুলা দাঁড়ায় গেছে, এই ফর্মুলাটা বেশ 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 ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমার সলিউশন এনথালপি বা দ্রবণ তাপ। সো এটা হচ্ছে হাইড্রেশন এনথালপি, এটা হচ্ছে আমার ল্যাটিস এনথালপি। সবার কি এইটুকু বোঝা গেছে কিভাবে কি হয়েছে? এই যে তুমি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র বলতেছো, আসলে এটা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র না, এটাকে বলা হয় হেসের তাপ প্রসারণ সূত্র। এখন আমরা হেস তো শুনি নাই, খালি মনে রাখি এটা হচ্ছে হেসের, বিজ্ঞানী হেসের তাপের সমষ্টি সূত্র, তাপের সমষ্টি সূত্র। হ্যাঁ সো এটা হচ্ছে বিজ্ঞানী হেসের তাপের সমষ্টি সূত্র, হেস হচ্ছে বিজ্ঞানী নাম। ওকে, এবার এটা শিখে আমার লাভ কি? আমার জীবনে অনেক লাভ হয়ে গেছে, বাট এটাতে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস একটু ছোট্ট করে মাথায় রাখতে হবে, যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভাই এই যে আপনি ডেল্টা H লিখতেছেন, এটা কিন্তু অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ কি ভাই নেগেটিভ। এই যে আপনি ডেল্টা HL লিখতেছেন, এটা কি ভাই অলওয়েজ নেগেটিভ। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, তাহলে ভাই ডেল্টা HS যেটা এটা কি ভাই অলওয়েজ নেগেটিভ হবে না অলওয়েজ পজিটিভ হবে? ইট ক্যান বি পজিটিভ অর ইট ক্যান বি নেগেটিভ, দুইটার যে কোনোটা হতে পারে। তুমি এটা চিন্তা করো, এখানে যদি এটা মাইনাস বসাও, এনে মাইনাস আছে, আবার এটা মাইনাসে প্লাস, তখন একটা ভেড়াছাড়া লাগবে কিন্তু এখানে, হ্যাঁ ভেড়াছাড়া লাগবে। সো তোমাকে একটু ঠান্ডা মাথায় ভ্যালু দিয়ে চিন্তা করে ইনপুট দিয়ে অ্যান্সার বের করতে হবে। বাট এইখানে যে তুমি ডেল্টা HS লিখতেছো ভাইয়া, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে এটা ইট ক্যান বি পজিটিভ অর ইট ক্যান বি নেগেটিভ। পজিটিভ মানে কি? পজিটিভ মানে দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে না। এখন তোমার যদি জিজ্ঞেস করি সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, তাহলে তুমি কি বলবা? তুমি বলবো ভাই সিলভার ক্লোরাইডের দ্রবণ তাপের মান ধনাত্মক, তাই দ্রবীভূত হয় না। আচ্ছা নেগেটিভ তার মানে কি? দ্রবীভূত হবে, দ্রবীভূত হবে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দ্রবণীয়তার শর্ত পেয়ে গেছি। একটা যৌগ কোথাও মানে দ্রবীভূত হবে না এটা ডিপেন্ড করে হচ্ছে
দ্রবণ তাপের উপর। আরও যদি জিজ্ঞেস করি প্রিসাইজলি দ্রবণ তাপ কার উপর নির্ভর করে ভাইয়া? দ্রবণ তাপ নির্ভর করে হাইড্রেশন আর হচ্ছে ল্যাটিস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ দ্রবীভূত হবে না হবে না, তুমি বলবো ভাই আপনি আমার আগে হাইড্রেশন এনথালপিটা বলেন, তারপর ল্যাটিস এনথালপিটা বলেন। যদি এই দুইটা ভ্যালু আমাকে বলতে পারেন, তারপর আমি দেখব বসায় এই ইকুয়েশনে এটা কি প্লাস আসে নাকি মাইনাস আসে। যদি প্লাস আসে তাহলে দ্রবীভূত হবে না, যদি মাইনাস আসে তাহলে দ্রবীভূত হবে। সো তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসাইড করতে হবে এখানে কি প্লাস নাকি মাইনাস। ওকে, সো এখন আমরা এই ইকুয়েশনটা একটু দেখি যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি লিখে ফেলছি, এটা নেগেটিভ হবে। এখন কখন নেগেটিভ হবে সেটা একটু চিন্তা করি, এটা একটু চিন্তা করি। দেখো ডেল্টা এইচ এস ইকুয়াল ডেল্টা এইচ এইচ মাইনাস ডেল্টা এইচ এল। হ্যাঁ, এবার এটা আমি চাচ্ছি নেগেটিভ, এটা আমি চাচ্ছি কি নেগেটিভ, দ্রবণীয়তার শর্ত, এটা আমি চাচ্ছি নেগেটিভ। হ্যাঁ, এটা আমি চাচ্ছি নেগেটিভ, ডেল্টা এইচ এসটা নেগেটিভ হোক। এখন আমি মান দিয়ে চিন্তা করবো, এটা কিন্তু ইটসেলফ ডেল্টা এইচ অলওয়েজ, বুঝো ভালো করে, ডেল্টা এইচ এইচ সারা জীবন নেগেটিভ অলওয়েজ, একটু আগে যেটা লিখলাম অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। আবার ডেল্টা এইচ এল এটা কি অলওয়েজ নেগেটিভ, এটাও অলওয়েজ নেগেটিভ। এখন আমরা একটু মান দিয়ে চিন্তা করি, মান দিয়ে চিন্তা করি। ধরো তোমার একটা মান দিলাম, ধরো আমি তোমার মান দিলাম, ধরো একটা সিনারিও দিলাম যে ভাই ডেল্টা এইচ এইচ ধরেন আপনার -760 আর ডেল্টা এইচ এল এটা ধরেন হচ্ছে -780। হ্যাঁ, দেখেন তো এটা দ্রবীভূত হবে কিনা। তো তুমি বলবা দাঁড়ান আগে ম্যাথটা করি, ভাই একটু ম্যাথটা করি। ওকে, হ্যাঁ চলো ম্যাথ করি। ডেল্টা এইচ এস ইকুয়ালস টু কি জানি, ডেল্টা এইচ এইচ মাইনাস ডেল্টা এইচ এল। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই এটা মাইনাস হলে কেন দ্রবীভূত হবে, এটা আমি একটু পরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বাট মাইনাস হলে দ্রবীভূত হবে এটা মনে রাখো। আচ্ছা, সো এখানে মানগুলো বসাই, -760 মাইনাস -780, তাহলে এখানে কি হবে -760 প্লাস 780, তাহলে এখানে অ্যান্সার কি চলে আসছে +20। আল্লাহ রে, এটা কি হলো আমার সাথে, আল্লাহ রে এটা কি হলো, আল্লাহ এটা কিন্তু দ্রবীভূত হবে না, এটা দ্রবীভূত হবে, তুমি দেখো, তুমি বলবো ভাই না এটা দ্রবীভূত হবে না, এটা অ্যান্সার পজিটিভ চলে আসছে, তাহলে দ্রবীভূত হবে না, তাহলে দ্রবীভূত হবে না, দ্রবীভূত হবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম, আরেকটা জিনিস একটু দেখি, চলো আরেকটা জিনিস একটু দেখি, চলো আরেকটা দেখি। ধরো এবার আমি তোমার বললাম এটা একটু উপরে তুলে দিই, আমি ধরো নেগেটিভ চাচ্ছি, নেগেটিভ না হলে দ্রবীভূত হবে না, আমি এটা জানি। এবার ধরো তোমাকে আমি বলেই দিলাম ডেল্টা এইচ এইচ এটা ধরো দিলাম -500, ধরো এটা বললাম, সিনারিও চিন্তা করতেছি আমি। হ্যাঁ, তারপর ধরো ডেল্টা এইচ এল এটা দিলাম -300। এবার দেখো তো এটা দ্রবীভূত হবে কিনা। তো তুমি বলবা ভাই দাঁড়ান আগে মানটা বের করি, চলেন বের করি। ডেল্টা এইচ এস ইকুয়ালস টু ডেল্টা এইচ এইচ মাইনাস ডেল্টা এইচ এল, মান বসাও, -500 -300, তাহলে এখানে কি আসবে -500 প্লাস 300, অ্যান্সার কি হবে -200। ওয়াও, এখানে নেগেটিভ আসছে, ডেল্টা এইচ এস নেগেটিভ, তাহলে এটা কি হবে দ্রবীভূত হবে। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাই তাহলে এখন আমার একটা শর্ত দাঁড় করায় দাও, তাহলে তুমি কি বলবা, তুমি কিন্তু খুব সহজে বলতে পারবা, তুমি বলবা ভাই একটা সহজ টিক দেখেন, সবটির আগে মাইনাস আছে, এখানেও সবার আগে কি আছে মাইনাস আছে, তাই না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি মান চিন্তা করেন, এটার মান হচ্ছে 760, মান শুধু মান চিহ্ন না, এটার মান হচ্ছে 780, কার মানটা বড়, ল্যাটিসের মান বড়, মান তাহলে দ্রবীভূত হয় না, দেখছো মান তাহলে দ্রবীভূত হয় না। এবার একটু চিন্তা করেন তো, এইখানে আসেন, দেখেন আপনি এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 300, কার মান বড়, হাইড্রেশনের মান বড়, তাহলে যখন হাইড্রেশন এনথালপির মান বড় হবে তখনই কি হবে দ্রবীভূত হবে। তাহলে এটা নেগেটিভ কখন আসবে, আপনি যদি ম্যাগনিটিউড মডুলাসের মধ্যে দিয়ে দেন, মডিউলাস অফ হাইড্রেশন এনথালপি গ্রেটার দেন মডিউলাস অফ ল্যাটিস এনথালপি। এই যে ভাইয়া দেখেন, এটা হচ্ছে দ্রবণীয়তার শর্ত, এটা হচ্ছে আমার দ্রবণীয়তার শর্ত, এই যে হয়ে গেছে। তাহলে কোনো একটা কম্পাউন্ড দ্রবণীয় হবে না এটা কিভাবে ডিফাইন করব, আমি ফার্স্টে দেখব হাইড্রেশন এনথালপি, পরে দেখব ল্যাটিস এনথালপি, মান দেখব, হাইড্রেশন এনথালপির মান বড় ল্যাটিস এনথালপির থেকে, তাহলে ডেল এইচ এস দ্রবণ তাপ নেগেটিভ আসবে, দ্রবীভূত হবে। এখন ওই যে তুমি যেটা বলছিলা বা তোমরা যেটা ভাবতেছিলা যে কেন পজিটিভ হলে দ্রবীভূত হয় না, পজিটিভ মানে হচ্ছে সেখানে বন্ধনটা ভাঙতেছে, বন্ধনটা ভাঙতেছে, ভালো করে চিন্তা করো, বন্ধনটা ভাঙতেছে, তোমার বন্ধন ভাঙতেছে, এখানে কিন্তু বন্ধন ভাঙতেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না, বন্ধন ভাঙতেছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না, বাট নেগেটিভ মানে হচ্ছে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে সেই গ্যাসিয়াস বা সলিড থেকে অ্যাকুয়াসে যাচ্ছে,
সলিড থেকে অ্যাকুয়াসে যাচ্ছে তাহলে দ্রবণীয় হচ্ছে। তোমাদেরকে শিখাইছিলাম যখন বন্ধন ভাঙন হয় সেটা তাপ উৎপাদী প্রক্রিয়া হয়, ভাঙন মানেই তাপ উৎপাদী, তার মানে সেখানে নেগেটিভ, নেগেটিভ মানেই হচ্ছে সেখানে দ্রবীভূত হচ্ছে। সো এটা হচ্ছে কথা। আরো সহজ ভাষায় যদি বলি দ্রবীভূত যদি হয় তাহলে যেই তুমি সলিউশনটা নিচ্ছ বা যেই দ্রবটাকে নিচ্ছ যাকে দ্রবীভূত করতে চাচ্ছ সেটা যদি বিক্রিয়া করে ফেলে তাহলে দ্রবীভূত হবে, আর যদি বিক্রিয়া না করে তাহলে সেক্ষেত্রে দ্রবীভূত হয় না। আচ্ছা, সো আমরা মোটামুটি এটা বুঝলাম। এবার এই জিনিসটাই আমার মনে হয় এইখানে খুব সুন্দর করে লেখা আছে। দেখো এটা কি বলা হয়েছে, দেখো ডেল্টা এইচ, এটা ডেল্টা 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 উল্টায় হয়ে গেছে, এটা ডেল্টা এইভাবে, হ্যাঁ এটা ডেল্টা এইভাবে। ডেল্টা হাইড্রেশন যদি হচ্ছে ল্যাটিস থেকে বড় হয় তাহলে ঋণাত্মক হবে এবং লবণটি কি হবে, দ্রবীভূত হবে, নাহলে দ্রবীভূত হবে না। এই দ্রবীভূত হওয়ার আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত আছে, অ্যানাদার কন্ডিশন। এটা আমরা দ্রাব্যতাতে পড়ছি, অ্যানাদার দ্রাব্যতা সংক্রান্ত আমার কিন্তু হচ্ছে অন্যরকমের আরেকটা ক্লাস আছে, তোমরা চাইলে দেখতে পারো, ওইখানেও কিন্তু আমি এই জিনিসটা বুঝাইছি। অ্যানাদার কন্ডিশন, আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে আমি একটু বলে দিই, পড়াইছি সমস্যা নেই। সেই কন্ডিশনটা হচ্ছে লাইক ডিজলভ, লাইক, তোমরা এটা আশা করি পড়ছো, লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল। সো দ্রবণীয় হবে না হবে না এটার জন্য মোটামুটিভাবে আমরা এরকম দুইটা শর্ত আপাতত মনে রাখবো। এই দুইটা শর্ত দিয়ে আমরা মোটামুটিভাবে ম্যাক্সিমাম জিনিসপত্র এক্সপ্লেন করে ফেলি। লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল মানে কি, সহজ ভাষায় ধরো পোলার দ্রব, পোলার দ্রাবক, পোলার দ্রাবক, তারপর ধরো পোলার দ্রব, অপোলার দ্রাবক, আবার ধরো অপোলার দ্রব, অপোলার দ্রাবক, অপোলার দ্রব, পোলার দ্রাবক। হ্যাঁ, সো দ্রবণীয়তার এরকম কয়েকটা শর্ত আছে, সবগুলো শর্ত আমি একসাথে এখানে নিয়ে আসলাম, সবগুলোকে একসাথে নিয়ে আসলাম। এনে এখন যদি জিজ্ঞেস করি দ্রবণীয় হবে কিনা, দ্রবণীয় হবে কি না, ঠিক আছে, ওকে। সো এটা মনে রাখবা, যে যেরকম সে সেরকম মানুষের সাথে যাই মিশবে। ধরো পোলার দ্রব, তাহলে পোলার দ্রাবকে যায় মিশবে। আমি ভালো মানুষ, তাহলে আমি ভালো মানুষের সাথেই থাকবো। আমি খারাপ মানুষ, আমি খারাপ মানুষের সাথেই থাকবো। সিম্পল, সঙ্গদোষে লোহা বাসে, ওই টাইপের। সো তুমি যেরকম, তুমি কিন্তু সেরকম মানুষের সাথেই চলাচল করবা। সো তোমার আশেপাশের মানুষ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তুমি যখন পড়াশোনা করবা, তোমার ভার্সিটি লেভেলে যাবা, তোমার কলেজ লেভেলে যাবা, তুমি সবসময় চিন্তা করবা তোমার আশেপাশের মানুষ তোমার লাইফে ভালো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সো যখন তুমি তাদেরকে সিলেক্ট করবা ভার্সিটি লেভেলে বা কলেজ লেভেলে, সবসময় চেষ্টা করবা এমন কাউকে সিলেক্ট করা যারা অলওয়েজ মোটিভেটেড থাকে, যারা অলওয়েজ পড়াশোনা নিয়ে কনসার্ন, যারা অনেক চিন্তা করে ফিউচার নিয়ে। সো এইসব মানুষকে তুমি সিলেক্ট করবা তোমার লাইফের সাথে। ওকে, সো তুমি একটু চিন্তা করো, দেখো পোলার পোলার সেম জিনিস, সেম সেম, তাহলে সেম সেম হলে দ্রবীভূত হবে, মনে রাখবা সেম সেম, তাহলে দ্রবীভূত হবে কি, উত্তর হচ্ছে ইয়েস, দ্রবীভূত হবে। দেখো পোলার দ্রব অপোলার দ্রাবক সেম না, সেম না, তাহলে দ্রবীভূত হবে না। অপোলার দ্রব অপোলার দ্রাবক ইয়েস হবে, আর অপোলার দ্রব পোলার দ্রাবক না, এটা দ্রবীভূত হবে না। এই যে দেখো, এটা হচ্ছে দ্রবীভূত হওয়ার আরেকটা শর্ত। সো এটা বেসিক্যালি হচ্ছে দ্রাব্যতার পার্ট যদিও, বাট আমরা তো দ্রাব্যতার পার্টই পড়তেছি। সো আমাকে ডেল্টা এইচ এস এটা দিয়ে চিন্তা করতে হবে দুইটা জিনিস। কয়টা জিনিস দিয়ে চিন্তা করতে হবে, ডেল্টা এইচ এস, আরেকটা হচ্ছে তোমার লাইক ডিজলভ লাইক প্রিন্সিপাল, লাইক ডিজলভ লাইক এই প্রিন্সিপালটা। সো তুমি দুইটা জিনিস দিয়ে মনে রাখবা, অলওয়েজ দুইটা জিনিস দিয়ে আমরা এক্সপ্লেন করে ফেলবো যে দ্রবণীয় হবে নাকি হবে না, দ্রবণীয় হবে নাকি হবে না, এই দুইটা জিনিস দিয়ে আমরা এক্সপ্লেন করব। সো এই দুটো হচ্ছে আমার বেসিক জিনিস, আশা করি সবাই বুঝছি এটা। ওকে, সো এবার দেখো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। দেখো কি বলা হয়েছে, PbCl2 ঠান্ডা পানিতে অদ্রবণীয় হলে, গরম পানিতে হলেও, গরম পানিতে সরি হলেও গরম পানিতে দ্রবণীয় কেন? তাহলে PbCl2 অনেক সহজে বলবো, এইখানেও দিলাম PbCl2। হ্যাঁ, সো এখন আমরা এখানে দিলাম কোল্ড ওয়াটার, আর এখানে দিলাম হট ওয়াটার, গরম পানি, হট ওয়াটার। হ্যাঁ, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি কোথায় দ্রবীভূত হবে, তোমার প্রশ্নে বলেই দিছে যে ভাই আপনি আমার বলেই দিয়েছেন গরম পানিতে দ্রবণীয় হবে। ওকে, সো এখন এখানে তোমার প্রশ্ন করলাম
দ্রবণীয় হবে কি? সো এখানে কিন্তু তোমাকে লাইক ডিজলভ লাইকের কিছু নাই, জাস্ট বলেই দিছে। সো এখানে দ্রবণীয় হবে কি? উত্তর হচ্ছে নো, এখানে দ্রবণীয় হয় নাই, এখানে দ্রবণীয় হয়েছে। সো এখন তোমাকে কারণটা খুঁজতে হবে। তুমি খুব সহজেই, তুমি যদি স্মার্ট হও, তুমি কারণটা বলে দিতে পারবা। সো রিজনটা কি? আমি রিজনটা বলে দিচ্ছি। দেখো রিজনটা বলে দিচ্ছি। কারণটা কি? রিজন কারণটা কি? এইখানে ডেল্টা এইচ এস কি হয়? পজিটিভ হয়। আর এইখানে ডেল্টা এইচ এস কি হয়? নেগেটিভ হয়। ভাই এই জিনিসটা বুঝলাম না, এইখানে পজিটিভ, একই জিনিস ভাই, দ্রব তো একই আছে, খেয়াল করে দেখো, দ্রব একই আছে PbCl2, এখানেও কি আছে PbCl2, বাট এখানে অ্যান্সার পজিটিভ আসে, এখানে অ্যান্সার নেগেটিভ আসে। কারণ কি? ওই যে ভাইয়া তাপমাত্রা, এই যে দেখেন ভাইয়া তাপমাত্রার কারণে কি হয়? এখানে হাইড্রেশন ল্যাটিসকে ক্রস করে যায়। এখানে কি হয়? হাইড্রেশন ডেল্টা এইচ গ্রেটার দেন ডেল্টা এইচ এল। আর এখানে কি হয়? ডেল্টা এইচ লেস দেন ডেল্টা এইচ এল। এগুলো কিন্তু ম্যাগনিটিউড ভ্যালু, আমি শুধু মান নিতেছি, মান চিন্তা করতেছি। এখানেও কি ভ্যালু, মানে মান চিন্তা করলে তুমি এটাই পাবা। সো আশা করি বুঝে গেছো যে কেন এটা অদ্রবণীয় আর ওইখানে এটা কেন দ্রবণীয় হয়। সো তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, মানের দিক থেকে এখানে হাইড্রেশন এনথালপির মান কমে যায়, তাপের কারণে এখানে হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি কি করে যায়? ক্রস করে যায়, যার জন্য এখানে নেগেটিভ আসে এবং কি হয়? দ্রবণীয় হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এইবার আমরা এটা ঠান্ডা মাথায় চিন্তা করি। তোমারে ধরো জিজ্ঞেস করলাম সোডিয়াম ক্লোরাইড সলিড প্লাস পানি লিকুইড, এটা কি দ্রবীভূত হয় না? তোমার যে জিজ্ঞেস করি, এনে প্রশ্ন করলাম দ্রবীভূত হবে কি? তোমার এই প্রশ্নটা আমি করলাম, তো তুমি বলবা আল্লাহ এটা কি গেলেন ভাই, সেই ছোট থেকে দেখতেছি বাপ মা যখন লবণ পানিতে দিয়ে দেয়, লবণ তো গলে যায়, এটা তো জানি, তাহলে এখানে তো 100% বোঝাই যাচ্ছে এটা দ্রবীভূত হবে। তাহলে উত্তর কি? আচ্ছা, তাহলে উত্তর কি? এন্স ইয়েস, তাই না? হ্যাঁ, তুমি বলবা 100% ইয়েস ভাই। তাহলে এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া, তাহলে ডেল্টা এইচ এস এখানে চিহ্ন কি হবে? তোমরা ভিডিওটা পজ করে আমাকে ঠান্ডা মাথায় জানাও যে এখানে ডেল্টা এইচ এস এটার চিহ্ন কি হবে। তো তুমি ভিডিও পজ করার পর একটু পরে যদি আসো, তুমি বলবো ভাই যেহেতু আপনি বলতেছেন দ্রবীভূত হবে, সোডিয়াম ক্লোরাইড দিয়েছেন ভাই, খাবার লবণ পানিতে দ্রবীভূত হয়, আপনি এনে হুদাই কাহিনী করেন না এটা দ্রবীভূত হয়, এসব কাহিনী করে লাভ নাই। সেটা দ্রবীভূত হবে এবং অ্যান্সার ইয়েস আমি লিখছি। এবং ডেল্টা এইচএসও কি হবে? নেগেটিভ হবে। ডেল্টা এইচএস কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে না, ডেল্টা এইচএস এইখানে পজিটিভ। আল্লাহ ভাই এটা কি কইলেন আপনি? হ্যাঁ, সো ফার্স্টে আপনি দেখাইলেন এই জায়গাটায় যে ভাই যদি ডেল্টা এইচএস নেগেটিভ হয় তাহলেই কেবল দ্রবীভূত হবে, নেগেটিভ হলে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আপনি এসে এই কথাটা কেন কইলেন যে ডেল্টা এইচএস এখানে পজিটিভ হয়, তাহলে কেমনে দ্রবীভূত হবে এটা? এইটাই ব্যাখ্যা করব, এটার জন্য ভাই এই স্লাইডটা নেওয়া। ওকে, সো চলো আমরা এটা একটু দেখে ফেলি। সো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু দ্রবণ তাপ পজিটিভ। তাহলে এখন এটা কেন পজিটিভ হয় সেটার ব্যাখ্যাটা একটু দিচ্ছি। এইটা কেন পজিটিভ? ওয়াই একটা পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তারপরেও কেন দ্রবীভূত হয়, তারপরেও কেন দ্রবীভূত হয়। সো এই হচ্ছে তোমার কোয়েশ্চেন, যেটা কেন হয়েছে এবং তারপরেও এটা কেন দ্রবীভূত হইতেছে। সো এটা তোমার জানতে হবে। সো চলো আমরা দেখি। সো এটার ব্যাখ্যাটা আমরা একটু করি সলভ। সো এইখানে সোডিয়াম ক্লোরাইডের তোমাকে দুইটা হিট সম্পর্কে জানতে হবে। ফার্স্টে সোডিয়াম ক্লোরাইডের দুইটা হিট আছে, একটা হচ্ছে তোমার ল্যাটিস আর একটা হচ্ছে হাইড্রেশন। ঠিক আছে, সো ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি দুইটা ভ্যালু আছে। ওকে, সো ল্যাটিসের ভ্যালু হচ্ছে -788 কিলোজুল পার মোল, আর হাইড্রেশনের ভ্যালু হচ্ছে -784 কিলোজুল পার মোল। সো চলো এবার আমরা দ্রবণ তাপটা বের করে ফেলি। দেখো তোমাদেরকে যে দেখাইছিলাম, দেখো হয় কিনা দেখো। সো ডেল্টা এইচএস কি ছিল? ডেল্টা এইচএইচ মাইনাস ডেল্টা এইচএল, তাহলে -784 -788, তাহলে অ্যান্সার কি আসতেছে? +4 কিলোজুল পার মোল। দেখো অ্যান্সার কি চলে আসছে? প্লাস চলে আসছে। তোমাদেরকে যেটা দেখাইছিলাম এই যে দেখো প্লাস চলে আসছে, ডেল্টা এইচএস প্লাস চলে আসছে। এখন তুমি বলবা ভাই তাও কেন সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়? এখানে কারণটা হচ্ছে কি, খেয়াল করো। এখানে সোডিয়াম ক্লোরাইড যখন সলিড, তুমি যখন পানিতে যখন দিবা তখন
এখানে তুমি অলরেডি কি পাইছো, এখানে তুমি দ্রবণ তাপের মান কত পাইছো, ডেল্টা এইচএস কত পাইছো ভাইয়া, প্লাস 4 কিলোজুল পার মোল। এবার যখন তুমি সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিবা তখন এখানে একটা আলাদা অতিরিক্ত পরিবর্তন হয়, যে পরিবর্তনটার নাম হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। কি বললাম, সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি পানিতে দাও তাহলে এখানে আরেকটা আলাদা ধরনের পরিবর্তন হয়, যে পরিবর্তনটার নাম কি, মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তির পরিবর্তন। এই মুক্ত শক্তির পরিবর্তন সংক্রান্ত ভ্যালুটা কত আসে এটা যদি দেখি, এইটার ভ্যালুটা হচ্ছে -8.9 কিলোজুল পার মোল। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া তাহলে এখন দেখো তো টোটাল অ্যান্সারটা কি আসছে, তুমি বলবো ভাই সোডিয়াম ক্লোরাইডকে আপনি পানিতে দিয়েছেন তখন একটা মুক্ত শক্তির পরিবর্তন পাইছেন আর দ্রবণ তাপ পাইছেন পজিটিভ, তাহলে টোটাল চেঞ্জ কতটুকু আসছে, টোটালটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তুমি বলবো ভাইয়া টোটালটা তো নেগেটিভ আসছে। তাহলে এখন দ্রবণীয় হবে কি হবে না সেটা আসলে দ্রবণ তাপের উপরও নির্ভর করতেছে না। যদি কোথাও দ্রবণ তাপ পজিটিভও চলে আসে সেখানে দেখতে হবে মুক্ত শক্তির পরিবর্তনটা কীরকম এবং মুক্ত শক্তির মানটা কীরকম। দেখো এখানে দ্রবণ তাপের থেকেও মুক্ত শক্তির পরিবর্তনটা ছিল নেগেটিভ এবং দ্রবণ তাপের থেকেও বেশি, যার জন্য টোটালটা নেগেটিভ চলে আসছে, -4.9 কিলোজুল পার মোল। আসলে কিন্তু অ্যান্সার স্টিল দেখো কি আসছে, নেগেটিভ আসছে। নেগেটিভ হইলেই কিন্তু দ্রবণীয় হয়, মনে রেখো ভাইয়া, নেগেটিভ হইলেই দ্রবণীয় হয়। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞেস করি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কি, উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, দ্রবণ তাপ না, সেই সাথে সাথে আরেকটা তাপও আসে, সেটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। এটা এক্সট্রা আসে, যেটার জন্য বেসিক্যালি কি হয়, টোটাল অ্যান্সারটা নেগেটিভ চলে আসে এবং সোডিয়াম ক্লোরাইড কি হয়, পানিতে দ্রবীভূত হয়। আশা করি সবাই এটা বুঝছি। ওকে, সো যদি এটা বুঝে থাকি, এইবার আমরা পরের কোয়েশ্চনটায় আসি। সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কি? এবার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো। সো এইখানে তোমাকে ফার্স্টে কি বের করতে হবে, ডেল্টা এইচএস, এটা বের করতে হবে 1 নাম্বার পয়েন্ট। তারপর বের করতে হবে, আচ্ছা একটা ছোট্ট কথা বলে রাখি, মুক্ত শক্তির পরিবর্তনকে ডেল জি দিয়ে প্রকাশ করে, ডেল জি দিয়ে প্রকাশ করে, মুক্ত শক্তির পরিবর্তনকে কি দিয়ে প্রকাশ করে, ডেল জি। তারপর বের করতে হবে কি, তাহলে ডেল জি বের করতে হবে। ওকে, সো তোমার কাজ হচ্ছে তুমি এই দুইটা জিনিস বের করবা, তারপর তুমি কি বের করবা, টোটালটা বের করবা, টোটাল যদি পজিটিভ হয় তাহলে কি হবে, দ্রবণীয় না, আর যদি টোটাল নেগেটিভ হয় তাহলে কি হবে, দ্রবণীয় হবে। সো এই হচ্ছে তোমার বেসিক কনসার্নের জায়গা। তুমি ফার্স্টে কি করবা, দ্রবণ তাপ বের করবা, তারপর তুমি বের করবা মুক্ত শক্তির পরিবর্তন, টোটাল অ্যান্সার বের করবা, টোটাল অ্যান্সার পজিটিভ দ্রবীভূত হবে না, টোটাল অ্যান্সার নেগেটিভ দ্রবীভূত হবে। এইবার তুমি যদি সিলভার ক্লোরাইড ক্ষেত্রে চিন্তা করো, নর্মালি কিন্তু আমরা জানি সিলভার ক্লোরাইড কি থাকে, অদক্ষিপ্ত থাকে, তাহলে মোটামুটি বোঝাই যায় এই ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে ডেল্টা জি এবং ডেল্টা সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে দ্রবণ তাপ যেটা আছে, দ্রবণ তাপ এটা কি আসে, পজিটিভ আসে। কি আসে, পজিটিভ নাকি? একটু ভাবো, ভিডিওটা পজ করে ভাবো, এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু আসে হচ্ছে +66, এটা পজিটিভ আসে এবং দ্রবীভূত হয় না, কিলোজুল পার মোল আসলো। এবার তুমি বলবা তাহলে ভাই মুক্ত শক্তিটা দেখেন তো, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে মুক্ত শক্তিও কি আসে, পজিটিভ আসে। তাহলে এইবার তুমি চিন্তা করো, একটা পজিটিভ রাশির সাথে আর একটা পজিটিভ রাশি যোগ করতেছো, পজিটিভের সাথে পজিটিভ যোগ করতেছো, তাহলে টোটাল কি হবে, টোটালটাও কি চলে আসবে, পজিটিভ চলে আসবে। টোটালটা পজিটিভ চলে আসছে, তাহলে সিলভার ক্লোরাইড কি হবে, দ্রবণীয়। সো তোমাকে যদি জিজ্ঞেস করি পুরো জিনিসটা কি দাঁড়াইলো, ফার্স্টে আমরা দ্রবণ তাপ বের করি, দ্রবণ তাপ নেগেটিভ হলে দ্রবীভূত হবে, একটা পয়েন্ট। যদি কোথাও দ্রবীভূত করার পরে আমরা বুঝি সেখানে মুক্ত শক্তিরও পরিবর্তন হবে, তাহলে সেক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তনকেও আমার কনসার্ন বা অ্যাড করতে হবে। যদি মুক্ত শক্তির পরিবর্তন হয় সেক্ষেত্রে দ্রবণ তাপ এবং মুক্ত শক্তির পরিবর্তন দুইটাই বের করতে হবে। দুইটা বের করার পরে যদি অ্যান্সার পজিটিভ হয় তাহলে দ্রবীভূত হবে না, যদি নেগেটিভ হয় তাহলে দ্রবীভূত হবে। দিন শেষে সামারি হচ্ছে সবসময় নেগেটিভ হইলেই দ্রবীভূত হবে। আশা করি সবাই এটুকু বুঝছি। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এই ক্লাস। আশা করি সবাই সবকিছু সুন্দর করে বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।